আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে এই শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আমরা স্বাগত জানাতে চাই নিটোল টাটা 21-এর রাতে। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা উল্লসিত হব, আমরা উৎসবের সেই যে আনন্দ তাতে মেতে উঠব। কিন্তু এই যে শুভেচ্ছা বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা বলছি, সেখানে আসলে এক ধরনের সামাজিকতা যদি বলি সেটা যুগ যুগ ধরে ছিল এবং ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই আমরা আসলে উৎসবে মেতে উঠি এবং বিভিন্ন ধরনের উৎসবে একই কথা ঘুরপাক খায়। আমাদের এই কাল সেই কাল যদি হিসেব করি, যুগের পর যুগ যাচ্ছে এবং আমরা নতুন নতুন প্রজন্ম পাচ্ছি। সবার হয়তো ঈদের উদযাপনটা একটু আলাদা হলেও শুভেচ্ছা বিনিময়ের ধরনটা এখনও কেন জানে সেই পুরানো ভাবটাই আবারও ফিরে ফিরে পাই একদম ভেতর থেকে। এবং সেই জায়গাটায় আমরা যখন খুঁজে ফিরি কেমন ছিল পেছনের দিনগুলো আর কেমন এখন আমরা কাটাচ্ছি, সব মিলিয়ে ঈদ আড্ডায় তো আমরা মেতে উঠি। তেমনই একটি ঈদ আড্ডা নিয়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে আজকে। এবং এই ঈদ আড্ডায় যাদেরকে আরও পেয়েছি, যারা বলবেন কেমন করে কাটিয়েছেন তাদের শৈশবের ঈদগুলো বা এখন কেমন দেখছেন, সেই সার্বিক আলোচনাটা নিয়ে যারা রয়েছেন তাদের সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন স্টুডিওতে মনোয়ার হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক, এবং সর্বডানে রয়েছেন আরিফ দেওয়ান, গীতিকার ও বাউল সঙ্গীত শিল্পী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, সেই সাথে ঈদ মোবারক। আমরা তো আসলে রাত পোহালেই সেই আয়োজনটা শুরু করে ফেলবো এবং ইতিমধ্যেই আমরা আসলে প্রবেশ করেছি, আমাদের মধ্যে সেই উচ্ছ্বাস চলে এসেছে। মনোয়ার হোসেন, যদি শুরু করতেন শৈশবে এই যে শুরু হওয়া, আপনার শুরুটা ঠিক কখন থেকে হতো? মানে চাঁদ রাত থেকে নাকি তারও আগের থেকে? ধন্যবাদ। যদি এটা ঈদুল ফিতর হতো তাহলে পরে চাঁদ রাতের 2-1 দিন আগে থেকে শুরু হতো, চাঁদ রাতের থেকে ফুল ফ্লেজড হতো। আর যদি এটা বকরা ঈদ, আমরা এটা বকরা ঈদই বলি, বকরা ঈদ বলা হতো তো আগে। এটার থেকে যদি এটা ঈদুল আজহা, তো এটার থেকে মনে করেন 1-2 দিন আগের থেকে জিনিসটা হতো। কেননা ওই সময় বেশিরভাগ লোক যারা কোরবানি করতে পারতেন বা সামর্থ্য ছিল তারা ব্যস্ত হয়ে পড়তেন। কাজেই ওই সময় পাড়া মহল্লাগুলো একটু তুলনামূলকভাবে নীরব থাকতো। কিন্তু পাড়া মহল্লাতে যখনই কোনো ব্যক্তি তার নির্দিষ্ট ইয়েতে তার পশু যখন নিয়ে আসতেন, কেউ গরু বা কেউ খাসি, ভেড়াও দেখেছি, 1-2বার একটা ভেড়াও দেখেছি, এনিহাও, তখন থেকে আবার একটু পাড়ার মধ্যে একটু কী বলা হয় প্রাণ ফিরে আসতো। লোকে দেখতে যাইতো, যারে এই বাড়িতে দেখি কেমন আসছে, ওরা খাসি দিছে, অমুক দিছে, এগুলো দেখতে আসতো। মানে একটা প্রাণচঞ্চল্য একটা আসতো আর কি পাড়ার মধ্যে, ব্যক্তি পর্যায়ে থাকতো না, এটা ছড়িয়ে যেত। এগুলো 1 নম্বর। 2 নম্বর আসেন, যিনি বাজে কোরবানি দিতেন তার কিন্তু ওই খাসি বা গরু কেনা পর্যন্তই তার ভূমিকাটা থাকতো, পরবর্তী পর্যায়ে কিন্তু তার ভূমিকাটা থাকতো না। পরবর্তী পর্যায়ে ভূমিকাটা আশেপাশের লোকজনরা, পাড়া প্রতিবেশীরা সবাই কাজ করেই তো, যারা কসাই দিয়ে জবাই করতেন, কসাই এসে জবাই করে খাসি বা গরু বানানো শুরু করতো, আর পাড়ার আশেপাশে যত লোক সমস্ত ভিড় করতে। এটা একটা দেখার বিষয় ছিল তাদের কাছে, উৎসাহরে হোক বা যে কোনো কারণে হোক। যিনি কোরবানি দিচ্ছেন উনি সামনেখানে শুধুমাত্র সুয়া পরে আর দেখিও নেই, ঘরের ভেতরে যে বসে থাকতেন বা তার সমবয়সী যারা ছিলেন তাদের সাথে অন্যখানে যে কথা বলতেন। কিন্তু এদিকে কি হচ্ছে এদিকে নজর থাকতো না। সবাই ওই কাজটাকে নিজের মনে করতেন, নিজের মনে করে করতেন। ইনভলভমেন্টটা, আমি যে বলছি ইনভলভমেন্টটা, যে উনি কোরবানি দিয়েই খালাস, বাকি কাজটুকু পাড়া মহল্লার যারা ছিলেন প্রতিবেশী তারা ইনভলভ, স্বইচ্ছায়, তাদের কেউ বলতো না, স্বইচ্ছায় তারা উদ্যোগেই তারা কিন্তু করতেন। এমনকি গোশত বিলি করা ব্যাপার সহ, এখানে গোশত বিলি করার 3টে সেকশন আছে, নিজের একটা অংশ, আত্মীয়স্বজনের একটা অংশ, গরিব প্রতিবেশীর একটা অংশ, কে কোথায় দিবে ওরা নিজে ঠিক করতো। এবং যখন নাকি দেখা যাচ্ছে যে একটু বিলি বন্টনটা বেশি করতে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত তার নিজের যে অংশ ছিল ওখান থেকে চলে যাচ্ছে, কেউ মাইন্ড করতো না এটা নিয়ে। এবং এটা নিজেরটা চলে দিতে পারে না, ফুল করে দিতে পারে, এটা কোনো অসুবিধা নেই কোনো।
অর্থাৎ তখন আসলে ভোগের থেকে ত্যাগের ব্যাপারটা বেশি কাজ করতো। এবং এটার সাথে একটু যোগ করি, এটা যে আমরা বললাম যে কোরবানির কথা, এটা শুধুমাত্র কিন্তু ওই কোরবানি বা ধর্মীয় পর্যায়ে কিন্তু জিনিসটা সীমাবদ্ধ থাকতো না, সামাজিক হয়ে যেত ব্যাপারটা। আমি কিছুক্ষণ আগে বলেছি কীভাবে সামাজিক হতো, সবাই ইনভলভ হয়ে যেত, পাড়া মহল্লায় কি আশেপাশের প্রতিবেশীরা, একটা সামাজিক ব্যাপার হয়ে দাঁড়াইছে আর কি এখানে। এই জিনিসটা ছিল তখন, স্পষ্ট বোঝা যেত। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এখন ঢাকা শহরে যত পরিমাণ কোরবানি হয়, আমি কিন্তু স্পেসিফিক্যালি ঈদুল আজহার কথাই বলছি, ঈদুল ফিতরের কথা পরে বলবো। ঈদুল আজহা যখন এটা হয়, ঈদুল আজহা যেহেতু শুরু হয়ে গেছে, আমরা ঈদুল আজহা নিয়ে কথা বলতে চাই, সেটা বলে সমস্যা নেই। এখানে আপনি যখন দেখা যেত যে এখানে এত সংখ্যক কোরবানি কিন্তু তখন হতো না। মানুষের কি বলা হয়, অর্থনৈতিক অবস্থার কারণেই হোক, বা ক্যাপাবিলিটি না থাকার কারণেই হোক, বা উৎসাহী লোকজন না থাকার কারণেই হোক, অনেক কম হতো। এখনকার চাইতে বহু কম হতো নিঃসন্দেহে। সামর্থ্যের জায়গাটা তো আসলে বেড়েছে আগের তুলনায়। এছাড়া অনেক ব্যাপার আছে, ঢাকার পপুলেশন, আমি খারাপ অর্থে বলছি না, আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই, ঢাকার পপুলেশনের বাল্ক মেজরিটি ছিলেন নন মুসলিম। তো ন্যাচারালি এটা তো নন মুসলিমদের প্রোগ্রাম না, কাজেই ঢাকার বহু এলাকাতে খুব একটা এলাকার মধ্যে খুব একটা ইম্প্যাক্ট থাকতো না। যেসব এলাকাতে মুসলিম যেসব পকেটে মুসলিম কনসেন্ট্রেশন ছিল, সেখানে আমাদের এলাকা ধরেন, আমাদের বাংলা বাজারের কথাই ধরেন, বাংলা বাজারে কোরবানি খুব কম হতো, বিকজ দ্যাট ওয়াজ এ নন মুসলিম মানে হিন্দু ডোমিনেটেড এরিয়া। সরি, এক্সকিউজ মি। কিন্তু তার আশেপাশে এদিকে ধরুন কলতা বাজার বা আংলা বাজারের পশ্চিমে ধরেন ইসলামপুর, জিন্দাভার, এসব জায়গাতে কিন্তু আবার ছিল। অর্থাৎ মানে ইউনিফর্মলি গোটা শহরে যেটা ইম্প্যাক্ট, তা কিন্তু আপনি সেই প্রভাবের কথা বলছেন যে যে জায়গাগুলোতে আসলে এই কমিউনিটি বেশি ছিল সেখানে। আসি, আবারও শুনবো আপনার কথা। আরিফ দেওয়ান রয়েছেন, তাকে একটু শুনে আসি। নিঃসন্দেহে আপনার ঈদের ব্যাপারটা তো বলবেনই, কিভাবে উৎসবটা শুরু হতো, কিভাবে সেই উদযাপনটা করতেন। পাশাপাশি সঙ্গীত ছাড়া তো আসলে আমরা কোনো উৎসবে মেতে উঠতে পারি না, আমরা উল্লসিত হতে পারি না। যখনই উচ্ছ্বাস, যখনই একটু সেই উল্লসিত হওয়া, সঙ্গীত তো সাথে থাকি। কেমন হতো তখনকার সেই সঙ্গীতগুলো? যে তৎকালীন সময়ে কোরবানির ঈদ শুরু হতো ঈদুল আজহা, আমরা বকরা ঈদ যেটা বললেন জনাব, তো সেটা শুরু হতো যা ধনাঢ্য ব্যক্তি, তারা তো কোরবানির জন্য পশু নির্ধারণ করতেন, সেটা গরু হোক, মহিষ হোক, ছাগল হোক, এটা একটা বিষয় থাকতো। কিন্তু যারা কোরবানি করতে পারতেন না, তাদের আত্মতৃপ্তি ছিল যারা গরু কিনতেন, মহিষ কিনতেন, ছাগল কিনতেন, এটা দেখে উৎসুক জনতা রাস্তার পাড়ে দাঁড়িয়ে থাকতেন, মা বোনেরাও দাঁড়িয়ে থাকতেন, শিশু বাচ্চা থেকে দাঁড়িয়ে থাকতেন, গরু নিয়ে যাচ্ছে এবং দাম হাঁকতেন, এটা দাম কত, এটা একটা কালচার ছিল। এখন সেটা এখন কমে গেছে, এখন এটা জিজ্ঞাসা করে না কেউ, এটা ছিল একটা বিষয়। আর যে কথাটা ভাই বললেন, সুষম বন্টন, এই বন্টনের যে ব্যবস্থা আমরা তৎকালীন সময় দেখেছি, এটা 12 ফুট একটা টিন, এই টিনের মধ্যে ঘর গণা হইতো, এই পাড়াতে গ্রামে কতটি ঘর আছে, সেই ঘর অনুপাতে মাংস কতটুকু হইতো। এই বন্টনের মাংসটা যদি এক ভাগ করে দেখা গেল যে 150 ঘর, আধা কেজি করে 150 ঘরে দেওয়া হলো, তো দেখা গেল 150 ভাগ করতে যে নিজের যে খাওয়ার জন্য মাংসটা রাখতেন, সেটা পর্যন্ত সেটা দিয়ে দিতেন। মূলত কোরবানি হচ্ছে ত্যাগ, তাকওয়া, ত্যাগ। এই ত্যাগের বিষয়টা তখন ছিল। এখন কিন্তু দেখা গেল যে ফ্রিজ ভরে মাংস রাখছে, বৎসরের পর বৎসর খাচ্ছে। তখন তো এই ফ্রিজিং ব্যবস্থা ছিল না, কারেন্ট ছিল না। হ্যাঁ, ওই এক বেলা দুই বেলা খাওয়ার পরেই সেই মাংস, তারপরে দেখতাম সেই মাংস কেউ কেউ আবার শুটকি করে রাখতো, মহরম চাঁদে এটা 10 তারিখ আবার খিচুড়ি রান্না করে এটা সিন্নি হিসাবে দেওয়া হতো। এটা আমরা ছোটবেলায় দেখেছি। আর একটা বিষয় ছিল যে সঙ্গীতের যে ব্যাপারটা, হাসি এবং কান্না, সুখ এবং দুঃখ, দুটার কথাই কিন্তু সঙ্গীতের মাধ্যমে প্রচার এবং প্রসার হয়ে থাকে। তো যেমন আনন্দের কথাটা, উচ্ছ্বাসের কথাটা প্রকাশ হয়, তদ্রূপ দুঃখের কথাটা প্রকাশ হয়। তো
মূলত কোরবানিটা কি? কোরবানিটা হচ্ছে ত্যাগ। এই ত্যাগটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো সঙ্গীতের মাধ্যমে করতে পারবো। কিভাবে? যে আপনি এটা কিছুক্ষণ একটা কথা বলেছেন, ভোগ এবং ত্যাগ। যারা ভোগবাদী তারা কখনো পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না যে তার মধ্যে ত্যাগ না থাকে। আর প্রেমের প্রথম শর্তটাই হচ্ছে ত্যাগ। তো কোরবানিটা একটা ভালোবাসা, একটা প্রেম, উৎসর্গ করা, এটা ত্যাগ নয়? তো ত্যাগ থেকে তো কোরবানি সৃষ্টি। তো সেই ত্যাগটা আমি মনে করি এখন থেকে ওই আমলে বেশি ছিল। এটা এখন ঘরের ভিতরেই দেখা গেল যে কেচিকেট বন্ধ করে কষাই আর ডাকা হলো, জবাই করলো, মাংস বন্টন করে আত্মীয় স্বজনকে দিয়ে, হয়তো ফকির মিসকিনকে কিছু দিল, ব্যাস সব মাংস ফ্রিজে চলে গেল। এটা কোরবানি অর্থ নয়। কিন্তু আগে তো সেটাকে ভাগ বাটোয়ারা করে একদিন, দুদিন, আড়াই দিনের মধ্যে শেষ মাংস, এটা ছিল আগে। কিন্তু এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এখন এটা কেন দেখা যাচ্ছে না? মানুষের প্রতি যে আমার প্রেম, ভালোবাসা, মানে এটা কিছুটা হ্রাস পেয়েছে। তো আমি প্রশ্ন করতে পারি, আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন কি মানুষ নয়? তারাও মানুষ বটে, কিন্তু অধিকারটা কাদের এটার উপরে? সেটাকে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা বছরে মাংস ক্রয় করে খেতে পারে না, হ্যাঁ, বছরে একবার দুবার মাংস খেতে পারে না, তাদেরকে মুখে তুলে মাংস দেওয়াটাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। এটা কুরবানির একটা, আমি মনে করি, বিশাল একটা আদর্শ, নিঃসন্দেহে। হ্যাঁ। আর আপনি সঙ্গীতের কথা বলেছেন, একটা মানুষকে পরিশুদ্ধ পরিমার্জিত একটা মানুষ করতে হলে সঙ্গীতের কোনো বিকল্প নেই। একটা অস্থির হৃদয়ের মানুষকে মুহূর্তের মধ্যে স্থির করা যায় সঙ্গীতের মাধ্যমে। একটা মানুষকে আপনি 500 পৃষ্ঠার একটা বই দিলেন, এই বইটা পড়তে 6 মাস লাগবে, তার 3 মাস লাগবে, 1 মাস লাগবে, কিন্তু 5 মিনিটের একটা গান দিয়ে তাকে আপনি পুরো বিষয়টা তার হৃদয়কে স্পর্শ করতে পারবেন। তো সঙ্গীত একটা শক্তিশালী মাধ্যম। তো সে বিধায় কোরবানির বিষয়টা আমাদের সময় দেখতাম যে কোরবানি ঈদের পরে আমরা, আমার দাদাগুরু মালিক দহন সাহেব, খালেক দহন সাহেব, সেই ঈদের দিনে গানও হইতো। মানে এটা কি ঠিক বিকেলে বা সন্ধ্যার দিকে এরকম আয়োজনটা হতো? রাতে হতো। আচ্ছা, রান্না হতো, দেখা যায় সেই খিচুড়ি রান্না হচ্ছে মাংস দিয়ে, এদিকে গানের আয়োজন চলছে, সেখানে দেখা গেল পালা গান শুরু হয়ে গেল, এই গান হতো। সেটা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইলকে নিয়ে মেলবন্ধনের আয়োজন হতো বলা যেতে পারে। কারণ যেখানে মানুষের হৃদয় একদিকে সঙ্গীত ছুঁয়ে যাবে, আপনি অস্থির হৃদয়কে স্থির করবার কথা বললেন, পাশাপাশি আবার সবাই মিলে একটি খাবারের আয়োজন, সেটাও তো এক ধরনের শেয়ারিং, সেই ব্যাপারটা অনেক বেশি হতো। জি জি। যদিও এটা ধর্মীয় উৎসব, ভার্চুয়ালি এটা শুধুমাত্র ধর্মীয় পারিপার্শ্বিকতার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকতো না, এটা সামাজিক ব্যাপার হয়ে যেত। একদম তাই, এটা তো আসলে সামাজিক উৎসব, সামাজিক ব্যাপার হয়ে যেত। এবং এটা বেশি প্রকাশ পেত কোরবানিদের চাইতে ঈদ উল ফিতর, রোজার ঈদের বেশি প্রকাশ পেত এটা। ঈদই কিন্তু দেখছেন এটা শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠী বা বিশেষ সম্প্রদায়ের মধ্যে এটা সীমাবদ্ধ নেই, এটার আনন্দটা স্প্রেড করে যেত, কম অথবা বেশি সবাই আনন্দ নিতে আসতো। উদাহরণ হিসাবে একটা কথা বলি, তখন ঢাকাতে 9-10টা সিনেমা হল ছিল, তখনও গুলিস্তান সিনেমা হল হয়নি। গুলিস্তান সিনেমা হইতে আর একটু পরে হয়েছে গুলিস্তান সিনেমা। সেই সময় কোন হলে কোন ফিল্ম আসবে এটা 10 দিন 12 দিন 1 মাস আগের থেকে রাস্তাঘাটে পোস্টার সেটে দেওয়া হতো যে অমুক 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 আসিতেছে, বা অমুক নায়ক, অমুক তমুক, ইত্যাদি ইত্যাদি। ঈদ উপলক্ষে শুভ রিলিজ, বুঝছেন, শুভ মুক্তি, এই জিনিসগুলো দেওয়া হতো। তো লোকে করতো কি, ওই দিনে সিনেমা দেখবে এই জন্য আগের থেকে টিকিট কেটে রাখতো, সিনেমা হলে গিয়ে লাইন দিয়ে বসে থাকতো। তার মানে সামাজিক পর্যায়ে চলে পাওয়াটা অনেক বেশি দুষ্কর হতো, যেহেতু সবারই এটার ব্যাপারে অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল। তার মানে সামাজিক ব্যাপারটা হয়ে গেল সেখানে আর কি। এটা একটা বড় বিষয় ছিল এবং এটাও ইন্টারেস্টিং ব্যাপার ছিল। এটা আমি মূলত ওই ব্যাপারটা ছিল। তাহলে আমাদের সাথে সেই টিকিট যে প্রাপ্তি ঘটলে কি হতো, আপনাদের আনন্দের মাত্রাটা সেটাও একটু শেয়ার করেন, আমরা একটু শুনে নেই। এখন মনে করেন যে টিকিট পেলো বা যে সিনেমা দেখে আসলো, সিনেমা দেখার পরে এসে তার পাড়া বা মহল্লায় তার বাড়িতে খুব বলা শুরু করলো, এমন বই দেখলাম অমুক তমুক, তার উচ্ছ্বাসটা প্রকাশ করলো, ভালো খারাপ হোয়াটেভার। খারাপ সাধারণত বলতো না, ভালোই বলতো আর কি। এই হচ্ছে এই জিনিসটার ব্যাপার ছিল আর কি। এইটা যে বোঝা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল সেই সময় ঈদের। আর সাধারণত ইন্ডিভিজুয়ালি ওই সময় এই সমস্ত অকেশনে ইন্ডিভিজুয়ালি সিনেমা দেখতে যেত খুব কম সংখ্যক লোক, 4-5 জন গ্রুপের যেত আর কি। এই মহল্লার চল সিনেমা দেখে আসি, চল সিনেমা দেখে আসি।
এরকম একটা ব্যাপার ছিল আর কি। এবং বাসায় এসে অর্থাৎ সে ঈদের আনন্দটা শুধুমাত্র কোরবানি বা ঈদের নামাজ পড়েই নিচ্ছে না, কোলাকুলি করেই নিচ্ছে না, সে সিনেমা হল থেকেও একটা আনন্দ নিচ্ছে। এম আই ক্লিয়ার টু ইউ? তো এই হচ্ছে গা মোদ্দা ব্যাপার। আরও বহু ব্যাপার আছে, কিন্তু এগুলি খুব চোখে পড়তো বেশি আর কি। ধরুন আগামীকাল ঈদ, সে আমি ঈদের কথা বলছি, ঈদ উল ফিতরের কথা বলছি, আমরা নিজের কানে শুনেছি তখন নবাব বাড়িতে সন্ধ্যাবেলায় চাঁদ দেখা গেলে ভম করে বিশাল একটা বম ফুটানো হতো, বাজি তোপ দিত আর কি। এখন বোধ হয় না এটা, এখন চাঁদ দেখা গেছে, এটা একটা আওয়াজ তোলা, হেরাল্ডিং দ্য সাইটিং অফ মুন, ওয়েল ফাইন। তো ব্যাস তখনই আমার সন্ধ্যাবেলা পর্যন্ত একরকম শহর হয়ে গেল, সন্ধ্যার পর থেকে আর এক রকম শহর হয়ে গেল। উৎসবের একটা আমেজ, চাঁদ রাত, ওটাকে বলাই হতো চাঁদ রাত। মানে অনেক বেশি এক্সাইটেড হয়েই যেতেন। যে যার সামর্থ্য অনুযায়ী ফিন্নি রাঁধতো, যে যার সামর্থ্য সেমাই রান্না করতো, ওর সামর্থ্য অনুযায়ী যে যা সেমাই রান্না করতো। ঈদের দিনকে নামাজ পড়ে আসার পরে তখন বেশিরভাগ নামাজই হতো স্কুলের মাঠগুলিতে। ঢাকা তখন প্রায় সব স্কুলে কিন্তু মাঠ ছিল, বেশিরভাগই হতো এটা। মসজিদেও হতো, বড় মসজিদ তো ছিল না, বেশি মাঠে হতো আর কি। ব্যাস নামাজ পড়ে এসে শুরু করলো কে কী খাওয়া, নিজের বাসায় কিছু মিষ্টি মুখ করলো, পাশের বাড়িতে গেলো ওই বাড়িতে খাওয়ার জন্যে, তার পাশের বাড়িতে গেলে চলে যাও। একইভাবে অপর পক্ষ আসতেছিল, যে এই একটু একটু করে খেতে গেলে সারাদিনের পেটের মধ্যে খাওয়ার জায়গা নাই। এই যে আপনি বললেন যে বিভিন্ন বাড়িতে যাওয়া, একটু একটু করে খাওয়া, সেটাও তো শুধু শুভেচ্ছা বিনিময়ের জন্যই যে ওই বাড়িতে একটু দেখা করতে হবে এই ব্যাপারটা কাজ করতো। ইট ইজ এ পার্ট অফ সামাজিকতা। আমি কিন্তু ফোকাসটা করেছি সামাজিকতার উপরে। খাওয়াটা বড় কথা নয় এখানে। আপনি 1 চামচ খেলেন কি 2 চামচ খেলেন, দ্যাট ইজ নট এ ম্যাটার। আপনি যাচ্ছেন, সেখানে দেখা হলো, টোকেন একটু অংশ নিলেন, আপনি তার বাড়িতে এইভাবে করতে করতে তো আপনার 2-4 বাড়িতে গেলেই পর তো আপনার পেটের জায়গা নাই। সেটাই তো স্বাভাবিক। এই জিনিসগুলি ছিল তখন, মানে অর্থাৎ ইন্টিগ্রেটেড সোসাইটি বলতে তখন আমরা যেটা দেখেছি, তখন প্রথম জিনিসটা ছিল যে একে অন্যের খোঁজ খবর নিচ্ছে, মুখ দিচ্ছে। আর ঈদের মূল ব্যাপার যেটা কোলাকুলি করা তো আছেই, বুঝছেন। বড়রা ছোটদেরকে কি বলবো এটাকে, এখন ঈদই বলে এটাকে, কেউ ঈদই বলে, কেউ সেলামি বলে। এই ঈদ উপলক্ষে ওরা আবার বাসায় আইসক্রিম খাবে, তখন ঠেলা গাড়িতে করে আইসক্রিম নিয়ে যেত, ট্রলির মতন আইসক্রিমের ইয়ে ছিল। মূলত তখন ছিল ফেমাস বেবি আইসক্রিম। তখন আপনি তো এই লাইনের লোক ভালো হয়েছেন, বেবি আইসক্রিম, হ্যাঁ, ইয়ের হারুনদের ছিল এনি হাউতে আইসক্রিম খাবে। আইসক্রিমের দাম আবার এক রকম, একানা দামের আইসক্রিম। বেবি আইসক্রিমের পাশে 2টা কোম্পানি ছিল, মক্কা এবং মদিনা আইসক্রিম, পুরান ঢাকাতে। বেবি আইসক্রিমটা চালু, যদি বলি সেই সেলামি বা ঈদের টাকা দিয়ে ওই পয়সা দিয়ে খাবে। বেবি আইসক্রিম ওইটা দেওয়াই হতো, তুমি খরচা করো, তো ও খরচা করতেছে আইসক্রিম খেয়ে। তো বেবি আইসক্রিমটা তখন তুলনামূলক স্ট্যান্ডার্ড খুব ভালো ছিল, ভালো বানাতো। ওর আবার দাম ছিল, 1 আনা দামের একরকম আইসক্রিম ছিল, 2 আনা দামের একরকম আইসক্রিম ছিল, 4 আনা দামের একরকম আইসক্রিম ছিল। এর উপরে ঠেলা গাড়িতে করে, মানে ট্রলিতে করে আইসক্রিম আর দামি ছিল বলে আমার জানা নাই। তো খেতো এরা। তো এই যেটা আনন্দ, এই জিনিসটা আনন্দটা ইট ওয়াজ ওয়াইড স্প্রেড। এবং যার সামর্থ্য ছিল না, ধরেন ন্যাচারালি স্বাভাবিকভাবে সবার তো আর্থিক অবস্থা সমান না, তাদেরকে পয়সা দেওয়া হতো, তারাও কিন্তু পয়সা জমাতো না। যে আমাকে পয়সা দিল 2 আনা বা 1 আনা, তখন 2 আনা 4 আনাই দিত লোকে, সঞ্চয়টা বিষয় ছিল না। ওটা ছিল না, ওটাদের সেও আইসক্রিম খাবে, একটা সেও আইসক্রিম খাবে। আরিফ তখন আপনি যদি একটু যুক্ত করতেন সেই সিনেমা দেখার ব্যাপারটা, আপনার শৈশবে কেমন ব্যাপারটা ছিল, বা আপনারা যখন যৌবনে গেলেন সেই সময় আবার যে বন্ধুদের নিয়ে একটা সিনেমা দেখার ব্যাপার বা কোথাও একটা গানের আড্ডার ব্যাপার, সেইটা একটু শেয়ার করেন আমাদের সাথে। আমাদের পুরনো ঢাকাতে তাজমহল সিনেমা হল ছিল, মন ছিল, স্টার ছিল। তো আমরা তো যেহেতু পুরান কেরানীগঞ্জের লোক, নদীর পারে, তো আমরা দাদু এবং নানুকে বলতাম আমরা এই বাড়িতে আমরা সিনেমা দেখতে যাব। তো কোথায় যাবে? তা আমরা বলতাম যে আমরা তাজমহলে যাব।
সেটাই চকবাজার মৌলভীবাজারে ছিল। মৌলভীবাজারে এখন সেটা মার্কেট, তাজমহল কমপ্লেক্স। তো সেই তাজমহল সিনেমা হল, তো টিকিট কত, তো নানা বলতে টিকিটের দাম কত, বলে ফার্স্ট ক্লাস 5 টাকা, সেকেন্ড ক্লাস 1 টাকা, থার্ড ক্লাস 12 আনা। তার মধ্যে 12 আনাটা নিলে তো ভালো হয়। কিন্তু সেই সময় এই 12 আনা পয়সা স্যালামি পাওয়াটা এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল। তো যেখান থেকে 6 আনা বা 7 আনা হইতো, আর বাদ বাকিটা দাদু ভাইরা ভরতেন। বলে আমরা 3-4 জন নাতি নাত করে তিনি আসতেন, এসে আমরা সেই 2 ঘন্টা আগে এসে আমরা বসে থাকতাম। টিকিট কেটে আমরা যখন সেই অন্ধকার সিনেমা হলে প্রবেশ করতাম, তখন বাতি জ্বলে নাই, তো আমরা সেই সিট খুঁজতাম, কোথায় সিট খুঁজে বসতাম, তারপর লাইট জ্বলতো, তারপর সিনেমা শুরু হতো। কিন্তু যে বিষয়টা দাঁড়াতো, তখন যে সিনেমাগুলো তৈরি হইতো কত পরিশুদ্ধ, পরিমার্জিত এবং জীবন চরিত্রে জীবনের সাথে কত সমন্বয় হতো, সেই ছবিগুলো কিন্তু এখন আর হচ্ছে না। মানে যেটাকে আমরা বলি যে পরিবার নিয়ে দেখা যেত, এই কথাটা খুব প্রচলিত আছে। জি, আমার বাবার সাথে আমি ছবি দেখেছি, আমার বাবার সাথে আমরা একত্রে ছবি দেখেছি, আমার বাবার সাথে আমরা মার সাথে যাত্রা দেখেছি, এবং সেখান থেকে কিছু শেখার বিষয় ছিল। দেখতাম যে বাবাও একসময় যাত্রা দেখে, ছবি দেখে কাঁদতেছে, মা তখন আঁচল চোখ মুছিয়ে দিতেন। হ্যাঁ, এই যে পরস্পরের প্রতি যেটা আন্তরিকতা এবং শ্রদ্ধা বিষয়টা সৃষ্টি হতো, এটা চলচ্চিত্র, এটা সিনেমা, এখান থেকে তো মানুষ অনেক কিছু জানতে পারে, শিখতে পারে। এই বিষয়গুলো তখন ছিল। এখন শুধু বিনোদনের জন্য বিনোদন, এটা হৃদয়কে পরিশুদ্ধ পরিমার্জিত এই বিনোদন করা যাবে না। আমি ওনার সাথে অ্যাড করি, ইফ ইউ পারমিট মি। ওই সময়ের একটা জিনিস কিন্তু এখনো চালু আছে, সেটা হচ্ছে ঈদ হলে পরে বাচ্চা কাচ্চা ছেলেপেলেদের বিশেষ করে নতুন পোশাক চাই, বিশেষ করে ঈদুল ফিতরে। হ্যাঁ, ঈদুল আজহায় না হলেও ঈদুল ফিতরে। জি, আর ঈদের দিনকে ডিউরিং নামাজ আর আফতার নামাজ বেলুন, মানে দ্যাট ইজ, আপনি যদি ইকোনমিক্যালি জাজ করেন, নাথিং বাট শিয়ার ওয়েস্টেজ অফ মানি, কিন্তু দ্যাট ওয়াজ দ্য প্র্যাকটিস, দেন দ্যাট ওয়াজ দ্য কালচার। ওটা কিন্তু এখনো আছে, এখনো দেখবেন বেলুন জানে যে শিখনের মতো শেষ হয়ে যায়। একটা বেলুনের দাম এখন তখন তো হচ্ছে 1 আনা দিয়ে বেলুন পাওয়া যেত, তখন 1 পয়সার বেলুন ছিল, 2 পয়সার বেলুন ছিল, 1 আনার বেলুন ছিল। এখন একটা বেলুনের দাম হচ্ছে 5 টাকা, 10 টাকা। কিন্তু জানে যেটা এখন এই যে যেটা বললেন যে এখন এইভাবে এটা কতটা আনন্দ ছড়ায়, নাকি শুধু কেনার জন্য কেনা, আমি সেই আলোচনাটা নিয়ে না হয় ফিরি, এবং আপনারা কি করতেন, কি কিনতেন ওই সময়টাতে, এখন যেখানে শিশুরা বেলুন কেনে, সেগুলোও শুনে নিব, কিন্তু মাঝখানে বিরতিটা শেষ করে আসি। সম্মানিত দর্শক, ঈদ আড্ডা আমাদের চলছে, সেই জায়গায় বিরতির একটা ছোট্ট সময় হয়ে গেল, আমরা অল্প সময়ের মধ্যেই ফিরবো, নিঃসন্দেহে সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোলটাট 21 রাতের আজকের আয়োজনে। আজকের আয়োজনটা আসলে উৎসব কেন্দ্রিক যেহেতু আয়োজন, কিভাবে উদযাপন তখনকার দিনে হতো, আমরা যে যুগটা পার করে এসেছি, আবার এখনকার দিনেই বা আমরা কিভাবে উদযাপন করছি, উদযাপনের ধরনটা একটু আলাদা হলেও বা সেই একদম অনুভূতিগুলোর মধ্যে কোনো কোনো পার্থক্য খুঁজে পেলেও উদযাপনে উল্লসিত তো আমরা সবাই হই, সেখানে উচ্ছ্বাসে মেতে পড়ি। সেই আলোচনাটাই চালিয়ে নিচ্ছি আজকের এই ঈদ শুভেচ্ছা উৎসবের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে। মনোহর হোসেন, আপনি বলছিলেন যে এখনকার বাচ্চারা দেখা যায় যে বেলুন কিনছে বা তাদের অভিভাবকরাও কিনে দিচ্ছেন, আপনাদের সময় কি করতেন অভিভাবকরা? তাহলে আমরা যেটা করতাম সেটা আমরা পোশাকও নিতাম না, উৎসাহ ছিল না, বেলুনের ব্যাপারেও তেমন উৎসাহ ছিল। আগ্রহটা কোথায় ছিল? আগ্রহটা ছিল, পয়সাটা তখন জমাতাম, ঢাকা স্টেডিয়ামে মাহমুদান স্পোর্টিং আর অন্যান্য খেলাগুলি দেখতাম ওই পয়সা দিয়ে। আচ্ছা, ওই সময় জমিয়ে রাখা যে পরে ওই খেলার টিকিট যাতে কিনতে পারে আর কি। কেন তখনকার এটা বুঝতে হবে, তখন কিন্তু তখন পর্যন্ত ঢাকা শহরে 21 টাকা মন চাল ছিল, কাজে তখন 1 আনার দাম আর 2 আনার দাম প্রচুর, ওটা এখন বললে ওকে বিশ্বাসই করবে না, বলতেছে মিথ্যা কথা বলতেছে, বাট ইট ওয়াজ দ্য রিয়ালিটি। আই মাইসেলফ বট রাইস 21 টাকা মনে আমাদের শ্যামবাজার থেকে। দেখা যায় এগুলি যাকে ওসব কথা বলে লাভ নেই, অবিশ্বাস্য ইতিহাসেও রয়ে গেছে। কাজে সেখানে ওই 1 আনা 2 আনার দাম ছিল অনেক। স্টেডিয়ামে খেলা গেলে 8 আনার টিকিট বা 4 আনার টিকিট ছিল। তো
ওইটা দেখতাম, ভালো খেলা হতো। আর আর ওই সময় আর একটা ব্যাপার ছিল, এটা আমি আর একটু পুরোনো কথা বলছি, অলমোস্ট পর 3 বছর 3টা ক্রিকেট টিম এসেছিল ঢাকাতে, এই ঢাকা স্টেডিয়াম হওয়ার পরে। প্রথমটা হইল ইন্ডিয়া পাকিস্তান, তারপরের বছর আসছিল নিউজিল্যান্ড টিম, তারপরের বছর অথবা তারপরের বছর আসছিল ওয়েস্ট ইন্ডিজ টিম, তারপরের বছর অথবা তারপরের বছর আসছিল অস্ট্রেলিয়ার টিম। জি, মানে ভালো ভালো 4টে টিম। এইসব খেলা তো কেউ ছাড়ে না, আমরা নিজে একটু খেলা পাগল, কাজে এইসব সুযোগ পেলে কেউ ছাড়ে নাকি, দিস অর দ্যাট ওয়েতে ওটা যেন মিস না হয়, ওই জন্যে এইখানে কমিয়ে ওখানে দেওয়ালে নিশ্চয় করতে হলো ব্যাপারটা। এই হচ্ছে মধ্যে ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ইয়ে ছিল। আর একটা ব্যাপার যে ছিল, অনেকে পারিবারিকভাবেও কিন্তু সিনেমায় যেত। আমি যদি এখন সিনেমা যাওয়ার কথা বললাম, যে 3-4 জন গ্রুপের মহল্লার ছেলে পেলে একসাথে যাওয়া, এটা বুঝতে পারে, বোঝার উপলব্ধির ব্যাপার আছে। পারিবারিকেরটা কিছুটা আরিফ দেওয়ান তুলেছেন যে নানু দাদু সাথে করে নাতি নাতনিদেরকে নিয়ে, কিন্তু সেখানে যাওয়ার একটা ব্যাপার ছিল, হেঁটে যেতেন না, রিক্সায় করেই যেতেন, কিন্তু রিক্সার চারদিক দিয়ে আবার পর্দা করে নিজের শাড়ি দিয়ে হোক বা অন্য কাপড় দিয়ে হোক যেতে যেতে, এই সিস্টেমটা ছিল ঢাকাতে। আমি বলছি না ভালো খারাপ, আমি বলছি সিস্টেমটা ছিল। তাহলে হলে গিয়ে কিভাবে বসতেন? হলেও কি আলাদা করে বসার ব্যবস্থাপনা ছিল? না, ছিল। মেয়েদের একটা সেকশন ছিল, মহিলা, তাদের রূপমহলেই ছিল, মুকুল হলেও ছিল। নাম কোথায় শোনেন নাই? মুকুল হল এখন কি এটার নাম, ওই যে রায়শাবাজারে স্টার, না স্টার না, আজাদ, নাম পরিবর্তন হয়েছে পরবর্তীতে। তখন ওর নাম ছিল মুকুল। এরকম সবগুলি নামে অনেকগুলি নাম পাল্টিয়েছে। স্টার সিনেমা যেটা, ওটার নাম ছিল মায়া সিনেমা, পরবর্তীতে নামের একটা পরিবর্তন আসছে। আর আরিফ দেওয়ান, আপনাকে এই পর্যায়ে একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে সিনেমা হলে গিয়ে তো সিনেমা দেখা, এটা আপনারা বললেন এবং আমরাও মন্ত্রমুগ্ধ হয়ে শুনি যে কতটা আনন্দ ছিল, সবাই সেই সিনেমা হলে যাওয়ার জন্য মুখিয়ে থাকতেন পরিবার সহ। আর একটা ব্যাপার যেটা আপনি একটু এই আলোচনা শুরু হবার আগে বলছিলেন, যে বাড়িতে ভিসিআর বা ভিসিডি এগুলো নিয়ে এসে একটা সিনেমা দেখা, এইটা কি পেয়েছেন কিনা? এটা তো অনেক পরের কথা, এখন ভেরি রিসেন্ট, এটা 80 দশক, এটা ভেরি রিসেন্ট, এটার সাথে ওটা তুলনা করে কোনো লাভ নাই। না, নিঃসন্দেহে তুলনামূলক আলোচনায় যাচ্ছি না, এটা 80 দশকে আর কি, তুলনামূলক আলোচনা করে আসলেই লাভ নেই। দুটা ওটা তো আমরা বলি যে স্বর্ণালী যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটা জিনিস আসতে হবে, কোরবানিটা হচ্ছে একটা ত্যাগের একটা বিষয় এখানে সম্পৃক্ত। কোনো মানুষ সার্বজনীন হয়, কোনো মানুষ আত্মকেন্দ্রিক হয়। যে মানুষটি আত্মকেন্দ্রিক সেই মানুষ সৃষ্টি কল্যাণে কিছু দিতে পারে না। যে মানুষটি সার্বজনীন হয় সেই মানুষটা সৃষ্টি কল্যাণে অনেক কিছু দিতে পারে। কোরবানি কিন্তু আমাদের দেওয়া শিখিয়েছে, এটা কিন্তু এই আদর্শটা আছে, স্যাক্রিফাইস করা। আর বিশেষ করে এই যে কুশলাদি বিনিময় করা, এটা কিন্তু একটা ইবাদতের অংশ। তো আমাদের যে আগে ঈদ ছিল, এখন তো 20,000-50,000 টাকা কন্ট্রাক্ট করে মাংস বানিয়ে দেওয়া যায়। কিন্তু এই যে ভাই যে বললেন যে তৎকালীন সময় পাড়া প্রতিবেশী এসে দাও কাছি বটি নিয়ে আসতেন, এসে তারা মাংস বানাতেন, খিচুড়ি রান্না হতো, সবাই খেত, এবং যাওয়ার সময় যারা মাংস এটা কোটা করতেন তাদেরকে 2 কেজি 5 কেজি করে দিয়ে দেওয়া হতো। ইভেন তখন সেই চামড়া বিক্রির টাকাটাও যিনি কোরবানি করছেন তিনি কিন্তু রাখতেন না, সেই টাকাটাকে বন্টন করে দিয়ে নিয়মটা বোধহয় এখনো আছে, ওটা দিয়ে দেয়। এখানে আমি একটু পারমিট করে একটু, ফার্স্ট অফ অল এখন যেমন কোরবানির চামড়া কালেক্ট করার জন্য বিশাল সিন্ডিকেট আছে বা বিশাল গ্রুপ আছে যারা কালেক্ট করে নিয়ে, অর্থাৎ পুরোপুরি ব্যাপারটা কমার্শিয়ালাইজ হয়ে গেছে। তখন কিন্তু এটা ছিল না। ঠিক আছে, কোরবানির চামড়া ওই মাদ্রাসারে দিয়ে দাও, তোমরা বেচে যা পাও তোমাদের চলো, এটা এইভাবে দেওয়া হতো বেশিরভাগ ক্ষেত্রেই। এই যে কোরবানির চামড়া দেন, কত করে বিক্রি করবেন বা মুখ করবেন, বিভিন্ন দালাল থাকে, ওসব কিন্তু তখন ছিল না। যে কারণে তখন একটা নেগেটিভ সাইড বলছি, যে কারণে ঢাকা শহরের অনেকগুলো এলাকা, বেশ কিছু এলাকায় 2-4 দিন নোংরা থাকতো। চাঁদনীঘাট 2-4 দিন নোংরা থাকতো, কিন্তু এই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে যেহেতু ব্যবস্থা পরিষ্কার করা হতো না। মানে আপনাকে তখনকার ঢাকার যতখানি সম্ভব আমার পক্ষে সে রিয়েল জিনিসটা আপনি রিফ্লেক্ট করার চেষ্টা করছি আর কি। জি, আরিফ দেওয়ান বলছিলেন। তো এখন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে
আমরা কোরবানির ঈদটা কোন উদ্দেশ্যে যাপন করছি, এই উদ্দেশ্যটা আমাকে বুঝতে হবে। যেখানে কি শুধু এই পশু জবাই করে কি কোরবানি হয়, না এর সাথে অন্য কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আলোচনা আনা দরকার। আমাদের এখানে অনেক কিছু প্রাপ্তি আছে, কিন্তু পাওয়ার বিষয় আছে। কোরবানিটা হচ্ছে ত্যাগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোরবানি করেছিলেন ইন্নামাল আমাল বিনিয়াত, নিয়ত। আমার উদ্দেশ্য যদি ভালো হয়, আমার কাজটা অবশ্যই ভালো হবে। আমার উদ্দেশ্য যদি অসৎ থাকে, সেই কাজটি কখনো ভালো উত্তম কাজ হতে পারে না, সেটা যে কোনো ধর্মীয় কর্মকাণ্ড হোক না কেন। তো কোরবানিটা হচ্ছে উত্তম একটা উৎসর্গের কাজ, ত্যাগের কাজ। সে ত্যাগটা কি? যে আমি একাই শুধু খাবো না, আমি সবাইকে খাওয়াই আমি খাবো। দেখে তো মানবিক প্রেম আসলো। হ্যাঁ, তো এইটা আমাদের আগের সময় ছিল, আন্তরিকতাটার কোনো কমতি ছিল না। হয়তো কোরবানি এত বেশি হতো না, কিন্তু আন্তরিকতার কোনো কমতি ছিল না। আন্তরিকতা কমতি ছিল না, এটা বলেন। এবং আপনি যে জায়গাটা এখানে আলোচনায় তুলে নিয়ে আসলেন, সেখানে তো একটা বৃহত্তর আলোচনা বা বৃহত্তর যদি বলি গভীর ভাবনা বা তাৎপর্য, এভাবেই বলা হয় যে সাথে সাথে মনের পশুটাকে কোরবানি দিতে হবে। নানান ধরনের আমার এক হিংসা বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, এগুলো যদি বিন্দুমাত্র থেকেও থাকে, সেটাকে এই কোরবানির সাথে একদম কোরবানি দিয়ে ফেলে দিতে হবে আমার ভেতরকার সেই পশুত্বকে। সেটা কি খুঁজে পান তাহলে? আমি মনে করি সেটা যারা করছেন তাদের তো আত্মতৃপ্তি একটা অবশ্যই আছে, একটা আত্মতৃপ্তি তো আছে। সেটা অর্থ খরচ করে হোক, পশু জবাই করে হোক, একটা তৃপ্তি কিন্তু আছে। এবং সেটা নিজেরা খাক, বন্ধকে খাক, কম্পিটিশনও আছে, আবার কম্পিটিশন আছে। তো এখন যে বিষয়টা আমি আলোচনা আনতে চাই, সেটা হচ্ছে যে ঈদুল আজহা, এই যে আমাদের কোরবানি বকরা ঈদ যেটাকে বলি, আমাদের আগের সেই ভাষায় আমরা বলি আর কি, এখান থেকে আমরা একটা জিনিস আমরা ধারণ করতে পারি যে একটা নিরহ পশুকে জবাই করলে কোরবানি হয় না। আপনি যে কথাটা বললেন, মানব দেহের মধ্যে 6টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রাগ, মান, লোভ, হিংসা থাকলে সেটা কোরবানি হতে পারে না। এই যে ভাই কথাটি বললেন যে প্রতিযোগিতা, সে 2 লাখ টাকা দিয়ে কিনছে, আমাকে 5 লাখ টাকা দিয়ে কিনতে হবে। আপনি 3 লাখ টাকা দিয়ে কিনেছেন, আমাকে 4 লাখ টাকা দিলেন, ইজ্জত থাকবে না। এটা কোরবানি নয়। কোরবানি হচ্ছে তাকওয়া। আমি প্রভুর নামে নিজেকে কতটুকু উৎসর্গ করতে পারতেছি, এবং সেই উৎসর্গটা আমি জীব কল্যাণে, জীব সেবার মাধ্যমে এটাকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তো মাংস খাবে না, মাংস তো খাবে মানুষ। বন্টনটা কে করবে? মানুষে করবে। দেবে কে? মানুষে দেবে। গ্রহণ করবে কে? মানুষে করবে। খাবে কে? মানুষই খাবে। এবং এই যে ধর্মীয়, যদিও বলা হয় যে একটা ধর্মীয় উৎসব, পরবর্তীতে সামাজিক উৎসবেই তো এটা রূপ নেয়, যে কোনো উদযাপন তো সামাজিক পর্যায়ে চলে যায়। এবং সমাজতন্ত্রের যে চিন্তাটা প্রতিটা ধর্মে ছিল আগে, এখন আমরা অনেক জায়গায় মানে একেবারে পুঁজিবাদ খুঁজে পাই। সমাজতান্ত্রিক সেই চিন্তাটা আস্তে আস্তে হারিয়ে গিয়েছে বিশ্বের নানান, যদি বলি যে সেই ডিমান্ডের ভিড়ে। সেইখানে সমাজতান্ত্রিক চিন্তা থেকেই তো ভাবা ছিল যে আমার হয়তো একটু বেশি আছে, আমি এটা বিলিয়ে দিব যার কম আছে। আমার সামর্থ্য আছে, যিনি পারছেন না আমার এই সামর্থ্যের মধ্য দিয়ে আমি তার কাছেও পৌঁছে দিব। সেই সমাজতান্ত্রিক চিন্তা ভাবনাও এখন হারিয়ে যাচ্ছে কিনা? আমাদের দেশের সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এটা আমাদের মূল নীতি ছিল। আমাদের গণতন্ত্র আসছে, ধর্মনিরপেক্ষতা আসছে, কিন্তু সমাজতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়েছে? ধনী তো ধনী হচ্ছে, গরিব গরিবই হচ্ছে। তো সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। তো সমাজতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে এই কোরবানির একটা আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। এই যে ত্যাগ, আমি শুধু একাই খাবো না। এখন আপনি ধরেন আমি একটা কোরবানি করলাম, এর মাংস আমি 2 মণ বা 1 মণ ফ্রিজে রাখলাম, আমার ফ্রিজ কেনার সামর্থ্য আছে, ইলেকট্রিক বিল দেওয়ার সামর্থ্য আছে, আমি রেখে দিলাম, আমি সারা বছর খেলাম। কিন্তু 1 টুকরা মাংসের জন্য একটা বাচ্চা সারাদিন বসে আছে, আচ্ছা তাকে 1 টুকরা দিলাম আমি, সে 10 বাড়ি থেকে 10 টুকরা পেয়ে সেই মাংস সে খেতে পারছে না। সে কী করছে? সে মাংসটা বিক্রি করে দিচ্ছে কম দামে। ওটাকে কেনার জন্য আবার পুঁজিপতি কিছু লোকরা আছে, বসে আছে। এই 700 টাকা কেজির মাংস যদি আমি 300 টাকায় পাই, এটা আমি ফ্রিজে রাখবো, ঈদের পরে আমি সেটা বিক্রি করব। তো সে তো অভুক্তি থেকে যাচ্ছে। না, ফ্রিজেও রাখতে হচ্ছে না, যারা ওরকম একটু কম দামে বিক্রি করে দিচ্ছে তাদের কাছ থেকে কম দামে ক্রয় করে সেখানে আবার ভ্যানের উপর নিয়ে যে বিক্রিটা হয়, সেইটার দাম কিন্তু বেশি হাঁকা হয়। মানে সেখানে সেই মানসিকতা তো আমরা খুঁজে পাই না, সেই আক্ষেপটা থাকে। যদিও যদি মানসিকতা বা একদম ঈদুল আজহার তাৎপর্যের জায়গাটা বলি, সেই আয়োজনটা আজকে আমরা কিছুটা হলেও সাজাইনি, যদিও সেই আলোচনাটাই অতীব গুরুত্বপূর্ণ। তারপরও ঈদ শুভেচ্ছায় উৎসবের যে আনন্দ, এটাই আজকে ট্যাগলাইন যেহেতু করেছি, আমরা চাচ্ছি যে সেই সময়ে আনন্দর ভাগাভাগিটা যেন এখনও
কিছুটা হলো যারা জানে না এই প্রজন্ম, তারা সেটা শুনে নিয়ে হলেও যদি সেভাবে মেতে উঠতে পারে, তাহলে হয়তো সেই সমাজতন্ত্র খুঁজে পাবো কিনা, আবার আসবে কিনা, সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এই আয়োজনটা। মনোয়ার হোসেন, সেই জায়গায় আমি আরেকটি বিষয় একটু বলতে চাই, আনন্দের ব্যাপারগুলোই একটু আনতে চাই। যদিও সেটা মজা করেই হতো, আমরা শুনেছি কতটা সেই সত্যতা নিশ্চিত একদম আপনি করতে পারবেন, সত্য রয়েছে যে খাবার নিয়ে এক ধরনের উৎসব হতো, যে ওখানে একটা মজার প্রতিযোগিতা হতো, যে চালের রুটি বানানো হতো, সেই সাথে মাংস কে কতটা খেতে পারে, সেটার একটা প্রতিযোগিতা। এইটা কতটা উপভোগ করেছেন তখনকার দিনে? এটা আপনি থ্যাংক ইউ, এই প্রশ্নটা আপনি উঠিয়েছেন। সরি, চালের রুটি, মাংসের, আমরা সাধারণত গোশত বলি আর কি, গোশতের রান্নার কোয়ালিটি কেমন হবে, ইট ডিপেন্ডেন্ট অন দ্য ফ্যামিলি অর ইটস ব্যাকগ্রাউন্ড। সব ফ্যামিলিতে রান্না একরকম হয় না, এটা ভালো করে জানেন। সবাই রান্না একরকম জানে, সবার হাতের রান্না একরকম, রসনার তো একটা ব্যাপার থাকে, যে যার রসনা সে করছে। মনে করেন অনেকে শখ করে, ঠিক আছে কোরবানির গোশত দিয়ে চালের রুটি দিয়ে খাবো, কোরবানির গোশত তো বাইরে ঠিক হচ্ছে, বাড়ির ভিতরে চালের রুটি ঠিক হচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, কোরবানির ক্ষেত্রে এটা অত্যন্ত খুব হাইলি, যারা কালচার্ড ফ্যামিলি তারাই বলতে পারে, তারা জানে যে কোরবানিতে আমরা যে কাটা মশলার গোশত বলি একটা কথা, আমি শুনেছেন নিশ্চয়ই, এটা কিন্তু সব পরিবার পারে না, জানেও না এটা করতে। কাটা মশলার মাংস একটা রান্না হয়, আপনারা যেটা গোশত আপনি বললেন, এই কাটা মশলার গোশত জানার মতন খুবই হ্যান্ডফুল ফ্যামিলিও, হ্যান্ডফুল বলা যেতে পারে, বড় জোর ছিলেন। লোকে খেয়াল রাখতো যে কোন বাড়িতে কাটা মশলা গোশত করবে, ওখানে আসতো ঈদ মোলাকাত করতে। ঠিক আছে, 1 কাজ 2 কাজ হয়ে যেত, আসো ভাই 2টা রুটি খাও, কাটা মশলা গোশত খাও, একই সাথে 2 কাজ হয়ে গেল, তারও একটা রসনা মিটলো, সামান্য হলেও মোলাকাতও হলো, সামাজিকতাটাও হয়ে গেল। এই জিনিসটা ছিল, এবং এই জিনিসটা বোধ হয়, ইফ আই অ্যাম নট মিস্টেকেন, এখন পর্যন্ত আছে। তবে সব পরিবারে এটা নাই, কেন সব পরিবার আনতেই জানে না। সেক্ষেত্রে মনোয়ার হোসেন আরেকটু জানতে চাই, এখন আমি আরেকটু কথাটা যোগ করে দিই এটার সাথে। এইখানে আমি একটু ট্রেড অ্যান্ড ইকোনমিক্সের কথাটা নিয়ে আসি এখানে। তখন গোটা ঢাকা শহরে যে পরিমাণ খাসি বা গরু বিক্রি হতো, এরমভাবে বড় বড় ওই যে গরুর হাট ফরুর হাট ছিল না, এগুলি 2-1টা জায়গাতে কোনার দিকে আপনাদের ওই আটির ওই আটি বাজারে ছিল, এছাড়া ছিল না। অনেক পরে হয়েছে, হাট কম ছিল, একদম কম ছিল, মানে কি ছিলই না, 1-2 জনকে নিয়ে আসতো ঠেলে। এই আর সারা ঢাকা শহরে কোরবানির সংখ্যাই কতই হতো, হার্ডলি 5,000 10,000 এর উপরে হতো না। এস্টিমেটের কথা বলছি, আমাদের কিছু ভুল হতে পারে। সে তুলনায় যদি আজকে তুলনা করেন, তুলনা হবে না। আজকে তো লক্ষ লক্ষ হচ্ছে, ওই তুলনাটা দয়া করে এখানে না করে। তার মানে ইকোনমিক্যালি আমাদের এই ইমপ্রুভমেন্টের সাথে সাথে এই জিনিসটা বেড়েছে ঠিকই, কিন্তু উনি যেটা বললেন, ওই যে তার মূল উদ্দেশ্যটা, ত্যাগের যে বেসিক এসেন্সটা কি, দ্যাট ইজ ল্যাকিং ইন, দ্যাট নো লঙ্গার এক্সিস্ট, আই এম সরি টু সে ইট। না, সেটা তো আসলে আমরা ওই যে পেছনে তাকিয়ে হাতরে ফিরি বলেই আজকে এই আয়োজনটা। আমরা তো অন্য ঈদ আড্ডাও তো হয়, যে তুমি কিভাবে ঈদ শুরু করো, আমি কিভাবে শুরু করি, এই আলাপগুলো তো হয়, কিন্তু আমরা কিন্তু আজকে একটু পেছনে তাকিয়ে হাতরে ফিরির মতো করেই এই আয়োজনটা সাজিয়েছি, যে কেমন ছিল তখনকার দিনে, যেটা হয়তো এখন আবার ফিরে আসলে আমাদের এই উদযাপন, আমাদের এই উল্লসিত হওয়াটা আরও অনেক বেশি হতে পারে। সেই জায়গা থেকে আমরা আয়োজন যেহেতু সাজিয়েছি, আরিফ, তখন ওটাও একটু জানতে চাই। ইউটিউব রয়েছে, এখন যে কোনো, আমি আজকে এইটা রান্না করব, এই ধরনের একটা রেসিপি তৈরি করব, আমি একটু ইউটিউবে দেখে নিই, হ্যাঁ দেখে নিয়ে আমি রান্নাটা করতে পারছি। কিন্তু তখনকার দিনে সব বাড়িতে সবাই সব রেসিপি জানে না, যে বাড়িতে ওই স্পেশাল রেসিপিটা জানে, সেই খাবারটা তৈরি হয়। মনোয়ার হোসেন যেটা বললেন, সেটার প্রতিও একটা, যে হ্যাঁ আমার বাড়িতে আয়োজনটা হবে, সবাই এসো কিন্তু, কিংবা মানুষ আবদার করেও, এই তোমার বাড়িতে কিন্তু ওই আয়োজনটা হয়, আমি যাব, কিন্তু আমি কিন্তু ওই সময়টা আসবো, খাবো, হ্যাঁ হ্যাঁ চলে এসো। এই যে এক ধরনের আমন্ত্রণ জানানো বা আবদার করে বলতে পারা, সেটাও কি হারিয়ে গেল কিনা অনেকটা? আমি মনে করি যে অনেকটাই আমাদের কাছে এখনো আছে, অনেকটা বিলুপ্তর পথে। যেমন ধরেন কালিয়া কোরমা, মাংস পোলাও এবং কাঁচা মশলা যে রান্নার কথা বললেন, এটা কিন্তু মোগল সাম্রাজ্যের আবিষ্কৃত খাবার। এই খাবার কিন্তু বাঙালি খাবার নয়। আমরা কোরবানির মাংসকে খেতাম গ্রাম বাংলা লোকেরা, বিশেষ করে আমাদের বুড়িগঙ্গা দক্ষিণ পাড়ে আমরা যারা থাকি বা প্রত্যন্ত অঞ্চলে,
কুরবানি ঈদের 10-15 দিন আগে মুড়ি খোলা দেওয়া হতো, জি। মুড়ি ভাজা হতো, ভাজা মুড়ি, এবং সেই মুড়ি রাখার জন্য কোনো ব্যবস্থা ছিল হলো মাটির মটকা, এবং সেই মটকাকে ওই ঘি দিয়ে এটাকে মাখা হইতো। মটকার মধ্যে ঘি মুড়ি রাখলে সেটা ঘিয়ের গন্ধ আসতো। এটা কুরবানি ঈদ আসলে এই মাংস দিয়ে অনেকে মুড়ি খাইতেন আর চালের রুটি তৈরি করতেন। আচ্ছা, এখন চাল তো এখন তো মেশিনে ভাঙায়, তখন চালকে পাটায় পোতায় পিষা হতো। এটা আমাদের সময় আমি দেখেছি। কিন্তু বিষয়টা হলো চালের রুটি এবং মুড়ি, এটা ছিল গ্রাম বাংলার খাবারের, আমাদের আর ঈদ উৎসবের আনন্দের খাবার। আর এই যে কালিয়া কোরমা, কাবাব, স্বামী কাবাব, হ্যাঁ, কাঁচা মশলার খাবার এবং কালা ভুনা, এগুলো হচ্ছে মোগল সাম্রাজ্যের খাবার। এটা আমাদের পুরান ঢাকায় খুব প্রতিষ্ঠিত ছিল, এখনো আছে। পুরান ঢাকার খাবার কিন্তু খুব রুচিকর, খুবই টেস্টি। তো এখন গ্রাম বাংলার মানুষরা কি করতেন? গ্রাম বাংলার মানুষরা এই কোরবানির মাংসতে পোলাও রাঁধতেন না, ভাত দিয়েই খেতেন, সব মুড়িটা খেতেন। জি। কিন্তু বিষয়টা হলো যে তাদের মধ্যে ইন্নামাল আমাল বেনিয়াত, নিয়ত, এবং তাদের সাথে ছিল শুকর আদায় করা। যে কিছু তারা খাক না কেন, যে কিছু দেখ না কেন, অল্পতেই তারা তুষ্ট ছিলেন। এখন আমার মনে হয় যে আমাদের সন্তুষ্টির জায়গাটা মনে হয় খুব ছোট হয়ে যাচ্ছে। আমরা আরও চাই, আরও খাইতে চাই, আরও বড় হতে চাই, এই বিষয়টা। কিন্তু আগে এরকম ছিল না। আগের মধ্যে অল্পতেই মানুষ তুষ্ট ছিল, সন্তুষ্ট থাকতেন। মানে চাওয়াটা আসলে মানে কখনোই শেষ হয় না আমাদের, সেইটা। আরেকটু আমি একটু অ্যাড করি, যেমন ধরেন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা গোসল করতাম। গোসল করে কোরবানি ঈদে তো কাপড় টাপড় না, কাপড় ছিল রোজার ঈদে। আমরা গিয়ে দেখা যেত যে গোসলের আগে আমাদের ওই সেলুন ঘরটা ছিল না, ওই মাটির ফ্রিতে বসিয়ে আমাদেরকে চুল কাটতেন। তো আমরা ছোটোবেলায় দেখেছি আমাদের নিয়ে যেতেন, আমাদেরকে ওখানে বসায় চুল কাটাতেন। ভোরের বেলাকে আমরা লাইন ধরতাম। তো সেখানে যে মানে নরসুন্দর যেখানে চুল কাটতেন ওখানে লাইন ধরে দাঁড়াতেন। আচ্ছা। তো উনি তার দুই আঁঠুর মাঝখানে মাথা রেখে তিনি কাছে দিয়ে চুল কাটতেন। যদি আমরা গোসল টোসল করে এসে নামাজ পড়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতাম। তো মুরব্বীদের সাথে বাবা, দাদা, চাচা সবাই আমরা একত্রে সারিবদ্ধভাবে ঈদগায় যেতাম, নামাজ পড়ে আসতাম। আসার পরে ফিরনি পায়েস যাই হয়তো খেতাম। খাওয়ার পরে সেখানে আবার একটা বিষয় ছিল, যেমন আমাদের সময় ছিল, আমরা দেখেছি আমার দাদা মালিক দোয়ান সাহেব, তিনি খাওয়ায় খুব শৌখিন ছিলেন। নব পরিবারদের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো তখন ঘোষবাড়ি থেকে দই নিয়ে আসতেন। এই মাংসের সাথে দই না খেলে কি করে হয়? তো দেখা গেল যে 20 পাতিল দই বাহক করে নিয়ে আসতেন, মিষ্টি দই নিয়ে আসতেন। হ্যাঁ, ওই দইয়ের উপরে কিশমিশ দেওয়া থাকতো। এইগুলো আবার চোখের নিচে ঘ্যার বিছিয়ে, নাড়া বিছিয়ে, খ্যার কোটা বিছিয়ে আমাদের রাখতেন। মানুষ খাবার, এই মাংস খাওয়ার শেষে এই দইও পরিবেশিত হতো। তাহলে আমার সাথে সনাতন ধর্মের একজন লোকও সেই ঈদে অংশগ্রহণ করতো, তার দইও আমার একটা বিষয় ছিল খাবার। এবং সে কিন্তু আমাদের সাথে খাইতেন, হয়তো গরুর মাংস খেতেন না, কিন্তু খাসির মাংস খেতেন, অথবা সে মুড়ি দই খেয়ে যেতেন। এই যে পরস্পরের মধ্যে একটা মিষ্টান্ন যেগুলো, সেগুলো তো খেতেন, সেই খেতেন, সেই একটা বিষয় ছিল। এখনো আছে, অনেক জায়গায় আছে, আমাদের মধ্যে এখনো আছে, সবাই আসে। না, আপনি যে সেই সামিল হওয়ার ব্যাপারটা বলছেন, সেই জায়গায় আমরা শুনেছি গল্প মতো করি যে আপনি তো বললেন যে ঘোষবাড়ি থেকে দইয়ের ব্যাপারটা, ঘি দিয়ে যাওয়া, যে আয়োজন হবে ঘিটা আগে দিয়ে যাওয়া, বা আরও যা যা লাগবে, যে বেশি করে দুধ দিয়ে যাওয়া, কারণ দুধ দিয়ে এই যে পায়েস বা ফিরনি বা সেমাই হবে, সেগুলো দিয়ে যাওয়া, সেগুলো তো অনেক আপনি যেটা বললেন যে হিন্দু ধর্মাবলম্বী যারা, তারাই ব্যবস্থাপনার কাজটুকু করে দিতেন। জি, তাহলে তো আসলে সামিল হওয়াই হতো, এবং সেটা তো আর একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে আটকে থাকার কোনো উৎসব ছিল না। পুরোপুরি একটা সামাজিক ব্যাপার হয়ে যেত। বলেছিলাম আপনাকে যে পুরোপুরি একটা সামাজিক ব্যাপার হয়ে যেত। আলটিমেটলি একজনের মধ্যে বা ইনিশিয়েটরের মধ্যে এটা সীমাবদ্ধ থাকতো না। ওই যে বললাম, আমি টাকা দিয়ে খালাস বা খাসি বা গরু কিনে খালাস, বা কথায় আসলো জবাই করলো ওই পর্যন্ত দেখি খালাস, তারপরে বাকিটুকু অন্যরাই নিয়ে। বা এখন দোকানে গেলাম কিনে ফেললাম, সেটা না যে একজন এসে দিয়ে যাচ্ছে যে তার এতটুকু দরকার। এই ব্যাপারটা ইট ইজ নাও কমপ্লিটলি ল্যাকিং ইন, এটা নাই। যদি এখন আমরা বলি হোম ডেলিভারি ব্যবস্থাপনার, হোম ডেলিভারি সিস্টেম তো তাহলে সেই আমল থেকে বেশি ছিল বরঞ্চ। সবচেয়ে একটা আলোচনার বিষয় হচ্ছে যে আপনার, সেটা হচ্ছে যে অর্থ দিয়ে গরু কেনা যাবে, খাসি কেনা যাবে, ভালো ময় মশলা কেনা যাবে, কিন্তু অর্থ দিয়ে তো প্রেম কেনা যাবে না, কখনোই সম্ভব তো না। প্রেমটা তো প্রতিষ্ঠিত করতে হবে। তো আমাদের সে প্রেমের পরিধিটার গভীরতা ছিল বেশি, এখন সে প্রেমের গভীরতাটা কম।
আমার কাছে মনে হয়। আমি আপনারা জানি পুরান ঢাকার যে গল্প শোনালেন, আর এখন আমরা ঢাকায় বসে পাশের ফ্ল্যাটে কে থাকেন আমরা চিনি না, জানি না, দরজা খুলে তার মুখ দেখি না। ব্যাপারটা এরকম যে তিনি কখন নেমে যান লিফট ধরে, আমরা সিঁড়িতে নামতে নামতেও তো তবুও একটু দেখা সাক্ষাৎ হয়, ওই লিফটে কে ওঠেন কে নামেন আমাদের দেখা হয় না। সেই জায়গাটায় এই পুরান ঢাকার আজকের গল্প সত্যিকার অর্থেই মনে হচ্ছে যদি ফিরে আসতো খারাপ হতো না, হয়তো আনন্দ প্রাণটাকে আরো অনেক বেশি ছুঁয়ে যেত। এবং আজকে আমরা এই যে আড্ডা, আপনাদের কাছ থেকে আড্ডা কি বলবো, আপনাদের কাছ থেকে মন্ত্রমুগ্ধের মতো আমি যেমন শুনলাম, আমার সম্মানিত দর্শক যারা বসে আছেন তারাও নিঃসন্দেহে শুনেছেন, এবং হয়তো এই চাওয়াটা এখনো অনেকের মধ্যেই কাজ করে যে যদি সেই আগে কি সুন্দর দিন কাটাতাম সেটা যদি ফিরে আসতো। মনে হচ্ছে শেষ করব যেহেতু, জি শেষ যুক্ত যেটা করবেন সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি। এটা তো দ্যাট উই হ্যাভ ডিসকাস দ্য ইভেন্টস রিলেটেড টু ঈদুল আজহা। জি, ঈদুল ফিতরের একটা জিনিস আমি বলতে চাইছিলাম, তখন আপনি অন্য পয়েন্টে ভুলে গেছে। ঈদুল ফিতরের পরে একদিন বা দুদিন পরে ঢাকাতে কোনো কোনো এলাকাতে মিছিল বের হতো, প্রসেশন। ওটা কি র্যালি ছিল, মানে ঈদের ঈদ সেলিব্রেশন, বেরোতো কোনো কোনো জায়গাতে জিনিসটা ছিল কিন্তু, এবং কোনো কোনো জায়গাতে মেলা বসতো, ঈদ মেলা। জি, এটা ছিল। এটা মূলত দেখেছি আমরা ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে দেখিনি। এটা আমি আপনার সাথে 2 দিনই আলাপ করেছি আপনার কথা মতনই আর কি। তো 2 দিনে আমি 2 দিনে এই জয়েন্টটা আমার তখন বলতে খেয়াল ছিল না, জিনিসটা বললাম। এটাও একটা পিকুলিয়ারিটিস। এখন হয়তো ঈদের মেলা কোনো কোনো জায়গাতে হচ্ছে, এখন হচ্ছে ইন ডিফারেন্ট ফর্ম ঈদের মেলা হচ্ছে, কিন্তু ঈদের প্রসেশনটা কিন্তু এখন নাই। ঈদের মেলা হতো না। শেষ করতে হবে আরিফ দেওয়ান। সেক্ষেত্রে হয়তো আমার দর্শকরাও বলবেন যে গান নিয়ে তেমন কথা শুনলাম না, আরিফ দেওয়ানকে নিয়ে এসেছেন এখানে। সেই জায়গাটা সকালবেলা উঠে যে কলের গানের কথা বলছিলেন, কি ধরনের গান বাজানো হতো? কলের গান সেটা আমাদের তখন তো হিজ ভয়েস মাস্টার কোম্পানি, তো চলে যাওয়ার পর ঢাকা রেকর্ড। এবং আপনি শিল্পী মানুষ, আপনি সেক্ষেত্রে যদি যে গানগুলো সেই সময়ে একদম শুনতেন সকালবেলা উঠি, সেটা যদি আমাদেরকে একটু শোনান। যেমন আমরা সেটা হলো, যেমন আমরা আব্বাসউদ্দিন সাহেবের কণ্ঠে আমরা এই ইসলামিক গানগুলো কলের বাজায় বাজত। আপনার কণ্ঠ আমরা একটু শুনতে চাই, আমাদের দর্শকদের শুনতে চাই। খালিদ রহমান সাহেবের কিছু গান কলের বাজায় বাজত, যেমন মক্কা মদিনা যেথা হইতে হাজির, তোমারই নামে আমি রাহি মুসাফির, যেথা হাবিবে রাসূল সাহারার বুকে ফোটে ইসলামী ফুল, যিনি অকুলের অকুল দরস আশায় রিধি প্রিয় নবীজি, তোমারই নামে আমি রাহি মুসাফির। আবু বকর ওসমান ওমর আলী, খাতুনে জান্নাত নবীজির দুলালি, যেথা হোসেন ও হাসান ঘুমিয়ে রয়েছে সেথায় শত শহীদান, দিয়ে অকাতরে প্রাণ অঝরে ঝরিছে সেথায় সখিনার নীর, তোমারই নামে আমি রাহি মুসাফির। আজিও প্রমাণ তার আরাফাত ময়দান, লাখে লাখে শির যুগে যত মুসলমান, যে কাবারি ঘরে চারিদিকে নত শিরে সেজদা করে শুধু এক আল্লাহরে, কবে যে লুটাইবে দেওয়ানের শির, তোমারই নামে আমি রাহি মুসাফির। কত সুন্দর কথাগুলো, আপনিও চমৎকার গেয়েছেন। এবং সেই সময়ের গানগুলো, এই কথাটাও এখনো অনেক বেশি ঘুরে ফেরে যে তখনকার দরাজ কণ্ঠে যে গান, এবং অনেক বেশি মিউজিক, সেখানে ইনস্ট্রুমেন্ট ছিল না, কিন্তু খুব বেশি স্পষ্ট উচ্চারণে এবং সুরেলা সেই যে কণ্ঠস্বরে মানুষের একদম হৃদয় ছুঁয়ে যাওয়া, যেটা আপনি শুরুতে বলেছিলেন যে একটা গান দিয়ে অস্থির মনকেও স্থির করে দেয়া যায়। আজকে এখানেও আমাদেরকে শেষ করতেই হচ্ছে এই আয়োজন, কিন্তু সত্যিকার অর্থে এই বার্তা ছড়িয়ে পড়ুক আমাদের দর্শকদের মধ্যে, সেই প্রত্যাশা আমরা করছি এবং করেই শেষ করছি। আপনাদের দুজনকে আবারও আমি ঈদ মোবারক জানাচ্ছি, সেই সাথে মনোয়ার হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরিফ দেওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আয়োজন, সত্যি আমরা বোধহয় পেছনে তাকিয়ে হাতড়ে ফিরলাম যে কতটা সুখ ছিল, কতটা আনন্দ ছিল, উচ্ছ্বাস ছিল। এখন কি নেই? আছে। এখন কি আমরা কোনো না কোনো দিকে এগোতে পারিনি, বা আমরা কি ভালো নেই? নিঃসন্দেহে আছি, কিন্তু যেইটুকু ভালো আমরা ফেলে এসেছি, হয়তো আমাদের একদম এই যে নাগরিক ব্যস্ততার চাপে, জীবনের নানান ধরনের কর্মব্যস্ততায় আমরা ফেলে এসেছি, আমরা ভুলে গিয়েছি, সেগুলো একটু মনে করবার চেষ্টা করলাম আমাদের নিটোল টাটা 21 রাতের এই আয়োজনের মধ্য দিয়ে। পেছনে তাকালাম,
খুঁজে নিয়ে আসতে চাইলাম যে ওই ভালোগুলো যদি আবার ফিরিয়ে আনতে পারি এবং সেগুলো নিয়ে সবাই মিলে পথ চলতে পারি, তাহলে সত্যিকার অর্থেই এই যে ত্যাগের মানসিকতায় উৎসবে মেতে ওঠার যে ব্যাপারটা বলা হয় সেটা সত্যিকার অর্থে তাৎপর্য খুঁজে পাবে। সেইটাই খুঁজবার চেষ্টা করলাম এবং নিঃসন্দেহে আপনারাও সবাই সেটা ধারণ করবেন। সবাই মিলেই যেন আমরা এই উদযাপনে মেতে উঠতে পারি, আমরা উৎসবের আনন্দে সবাই সামিল হতে পারি। প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। আবারও সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।